বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বিশ্ব কোথায় চলেছে এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক, মূলত এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রে। আমি একটু প্রথমেই আপনাদের সঙ্গে পৃথিবীর দুই মহাশক্তিধরের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের আউটকাম কি সেটা একটু বুঝতে চাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। আসলে এটা এমন একটা বিষয় যে পৃথিবীর প্রায় সকলেই এটার প্রতি দৃষ্টি দিচ্ছে যে কী হচ্ছে, এবং এখন পৃথিবীর দুই পরাশক্তি যদি বলি তাহলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারা যখন মিট করে কথা বলে তখন এটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। তবে এইবারে এটা বিশেষ করে আকর্ষণ করেছে, এর কারণ হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু 17 সালে একবার এসেছিলেন, 10 বছর পরে, প্রায় 10 বছর পরে তিনি আবার ফেরত আসলেন। এই 10 বছরে কিন্তু অনেক বৈশ্বিক পরিবর্তন হয়েছে, এবং একটা পরিবর্তন যেটা দৃশ্যমান সেটা হচ্ছে যে চীন এবার যে অনেক বেশি আত্মবিশ্বাসী, সেই জিনিসটা কিন্তু চীনারা প্রমাণ করেছে। তো এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে যদি আমি তুলনামূলক বিচার করি, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান এখনও শক্তিশালী এবং এখনও এক নাম্বার, কিন্তু তার খুব প্রতিদ্বন্দ্বী হিসাবে চীনারা যে তার খুব কাছাকাছি আছে অথবা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা ধারণা কিন্তু তৈরি হয়েছে। এবং এই ধারণাটা আমার বিশ্বাস যে আন্তর্জাতিক কূটনীতি বলেন, কৌশল বলেন, অনেক দিন পর্যন্ত তার ভাইব্রেশনটা থাকবে। এবারে ভিজিটটাকে যদি ব্যাখ্যা করতে বলেন, আমি 3টা সি দিয়েই বলি। প্রথম সিটা হচ্ছে সেরেমনি। এরকম পম্প অ্যান্ড গ্র্যান্ডার কিন্তু আমরা সচরাচর দেখি না। চীনারা তাদের যত রকমের এই আতিথেয়তা যদি বলেন, সেটাকে তারা এবার ডিসপ্লেতে নিয়ে আসছে, কারণ তারা এটা খুব ভালো করে জানে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তি হিসাবে এগুলো খুব পছন্দ করে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু পছন্দ করেন, চীনারও তাকে লেভিশ রিসেপশন দিয়েছে, লেভিশভাবে তাকে এই সফরটাকে তারা সমাপ্ত করেছে। তো সেই দিক থেকে আমার মনে হয় সেরিমোনিয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট উই হ্যাভ সিন ইন মেনি ইয়ার্স। তো এবং সেটাতে আমার ধারণা বেনিফিটটা প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে খুশি হয়েছে, এবং ওনাকে যদি আপনি লক্ষ্য করে থাকেন, হি ওয়াজ আনইউজুয়ালি কার্টিয়াস অলসো, এটা আমি দ্বিতীয় সিতে বলব। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প খুশি হয়েছেন, চীনারাও কিন্তু এর মধ্য দিয়ে তাদের যে গ্রোয়িং ক্যাপাসিটি, গ্রোয়িং ইনফ্লুয়েন্স, সেটার কিন্তু একটা জানান তারা পৃথিবীকে দিয়েছে। তো কাজে সেরেমনিগুলো এমনভাবে হয়েছে, এমনভাবে তারা কোরিওগ্রাফ করেছে যে যেখানে চীনের উত্থানটাকে খুব স্পষ্টভাবে তারা প্রতিফলিত করতে পেরেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও খুশি হয়েছে। এবার কার্টিসি পয়েন্টটাতে যদি আসি, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু খুব কথা কম বলার লোক না, এবং খুব পরিমিত কথা বলেন না, এরকম ধারণা তো আছে, আমরা সকলেই জানি। কিন্তু এবার কিন্তু তিনি হি ওয়াজ এক্সট্রিমলি কার্টিয়াস। এমনকি প্রেসিডেন্ট শি জিনপিং যখন ওনাকে থুসিডাইটিস ট্র্যাপ নিয়ে কথা বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু রিয়েক্ট করেননি। মানে প্রেসিডেন্ট ট্রাম্প, এবং হি ওয়াজ ভেরি কমপ্লিমেন্টারি টু চায়না অ্যান্ড টু প্রেসিডেন্ট শি জিনপিং। সো এটার অর্থ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এই উপলব্ধিটা, এটা বিভিন্ন বিশ্লেষকরাও বলছেন, এই উপলব্ধিটা এসছে যে চীনের সাথে যদি আমাকে কাজ করতে হয় তাহলে চীনকে সম্মান দিতে হবে, এবং তিনি বোধহয় এই কনক্লুশন এখন এসছেন যে চীনের সাথে আমাকে কাজ করতে হবে, তার সাথে সংঘাত না বাড়িয়ে সহযোগিতার দিকে যাওয়াটাই উত্তম। এবং সেটা কিন্তু চীনও রেসিপ্রোকেট করেছে, তারাও কিন্তু স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির কথা, এনগেজ কনস্ট্রাকটিভ স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির কথা বলেছে। তার হচ্ছে দুই দিক থেকে আমরা কার্টিসির একটা খুব ভালো ডেমনস্ট্রেশন পেয়েছি। টেম্পল অফ হেভেন, তারপরে চীনা কমিউনিস্ট পার্টির যেখানে খুব লিমিটেড হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্টকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সো কার্টিসির দিক থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে যেটুকু কার্টিসি দেখানো দরকার, চীনারা কিন্তু সেটা দেখিয়েছে, এবং চীনারা খুব চমৎকার করে এটাকে ক্যাপিটালাইজও করেছে বলে আমার ধারণা।
কারণ তারা এর মধ্য দিয়ে ট্রাম্পকে খুশি করেছেন, তাদের ক্ষমতা প্রদর্শন করেছেন। তো সেই দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। এবার যদি লাস্ট সিটা বলি, কন্টেন্টস। এই কন্টেন্টসের মধ্যে আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে বাইল্যাটারাল কন্টেন্টস। ধরেন ওরা বলছে, মার্কিনিরা আসবার আগে, প্রেসিডেন্ট ট্রাম্প আসবার আগে তিনি বলছেন বেসিক্যালি ইট উইল বি বেসড অন 3 B's, বিফ, বিনস অ্যান্ড বোয়িং। সো 3 B's নিয়ে তারা এসেছিলেন বেইজিংয়ে। আমার ধারণা তারা এই 3 B'sকে চালান দিতে পেরেছেন। চীনারা 200 প্লেন কেনবার জন্য রাজি হয়েছে বোয়িং। $17 বিলিয়ন সয়াবিন কিনবে প্রতি বছর, দে হ্যাভ এগ্রিড। এর আগে থেকে কিন্তু আবার $8-9 বিলিয়ন ইতিমধ্যে কেনে তারা। তো তার অর্থ হচ্ছে প্রায় $25 বিলিয়ন সয়াবিন প্রতি বছর তারা কিনবে, এটা এগ্রি করেছে। এটা মার্কিন প্রেসিডেন্টের জন্য, তার মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভোটাররা আছে, মিডওয়েস্টের ভোটাররা, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সুখবর। বিফ অলসো। সো কাজে এই দিক থেকে চীনারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই 3 B's ভালোই দিয়েছে। চীনারা এখন কি পেল? আমার মনে আছে গত বছর আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু 145-150% করে একে অপরের উপর ট্যারিফ আরোপ করেছিল। তো সেখান থেকে যে তারা যে এটাকে বলি ট্যারিফ ট্রুস যদি বলি, সেই ট্যারিফ ট্রুসটাকে এখন এবার এনে এটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসবার জন্য মোটামুটি রাজি হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর যে কর আরোপ করার, যেটা গত বছর মোটামুটি একটা টেম্পোরারি আন্ডারস্ট্যান্ডিং এসেছিল, সেটাকে আমার ধারণা তারা এবার একটা পার্মানেন্ট স্ট্রাকচারে নিয়ে গেছে। এবং এখানে 2টা নতুন স্ট্রাকচার তৈরি হয়েছে। একটা হচ্ছে বোর্ড অফ ট্রেড অ্যান্ড বোর্ড অফ ইনভেস্টমেন্ট। এই দুটো স্ট্রাকচার দিয়ে তারা ভবিষ্যতে, আর মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে বিনিয়োগ আশা করছে। চীনারা এই মুহূর্তে কোনো কমিট করেনি, কিন্তু আমার ধারণা ট্রেড কনসেশন যদি চীনারা পায়, চীনারা বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ শুরু করবে। তো এই জায়গাগুলো কিন্তু আবার সাবস্ট্যান্টিভ, আমি বলবো যে বাইল্যাটারাল গেইনস। আর আরেকটা জায়গায় যেটা ইরান এবং তাইওয়ান দুটো ইস্যু, এই দুটো ইস্যু কিন্তু সেন্সিটিভ। তাইওয়ানের ব্যাপারে আমি এর আগে কখনো প্রেসিডেন্ট শি জিনপিংকে এত স্পষ্ট করে কথা বলতে দেখিনি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে সহযোগিতা তাইওয়ান নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের অবস্থানটাকে উপলব্ধি করে তাহলে সহযোগিতা সম্ভব, তা না হলে সংঘাত পর্যন্ত যেতে পারে। মোটা দাগে এক ধরনের ওয়ার্ন তিনি করেছেন। তো এটা আমি মনে করি যে অ্যাসারশনের দিক থেকে চীনারা এখন যে নিজেদেরকে অনেক বেশি আমি বলবো যে কনফিডেন্ট মনে করছে, তারই একটা রিফ্লেকশন ওখানে পেয়েছি। এবং এরপরেই তিনি কিন্তু তাইওয়ানকে ওয়ার্ন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যে তোমরা স্বাধীনতার কথা এখন বলো না। তার অর্থ হচ্ছে একটা চীনাদের এই অবস্থানটাকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য বলে মনে করে, এরকম একটা ধারণা পাওয়া গেছে। ইরান অ্যানাদার ইস্যু উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট। ইরান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অফিসিয়াল স্টেটমেন্টটা করেছে ভিজিটের পরে, সেখানে কিন্তু ইরান ইজ দেয়ার। এবং ইরানের 2টা বিষয় তারা বলছে। একটা বলছে যে ইরান, চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র এগ্রি করেছে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না। এটা চীনারা কিন্তু এটা বলেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এটা বলা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেনও, কাগজেও তারা দিয়েছে। আর আরেকটা হলো যে হরমুজ প্রণালীটাকে স্বাভাবিক করা দরকার। এখন স্বাভাবিকের সংজ্ঞা কি, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আমার ধারণা যে চীন, আপনি উইন-উইন সিচুয়েশন দেখছেন? ইয়েস, অন্তত ওই যে কনস্ট্রাকটিভ স্ট্র্যাটেজিক স্টেবিলিটি, 3টা শব্দই কিন্তু গুরুত্বপূর্ণ। কনস্ট্রাকটিভ, দুজনেই কাজ করতে আগ্রহী, কৌশলগতভাবে কাজ করতে আগ্রহী এবং স্থিতাবস্থা বজায় রাখতে তারা চায়। তারা যুদ্ধে বা সংঘাতে যেতে চায় না। এই ব্যাপারে দুই পক্ষ। আমি আসছি আবার আপনার কাছে, পারভেজ করিম আব্বাস। জি, এটার উপরে না, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার যেটা বললেন, চমৎকার একটা আমি বলবো যে সামারাইজেশন করেছেন। তো এরপর হালকা কিছু অ্যাড করা যায়। এখানে বেশ কিছু আপনার বিশেষত যুক্তরাষ্ট্রে এখানে আপনার যে অনেকগুলো যে পত্রিকা আছে, ইকোনমিক্স বলেন, বা যুক্তরাজ্যে ফিনান্সিয়াল টাইমস বলেন, তারপর ফরেন অ্যাটলান্টিক বলেন, সবাই একটা কথাই বলছে যে এই যে সামিটটা হলো মে 13 থেকে মে 15, এখান থেকে কিন্তু ক্লিয়ার উইনার, কেন একটা জায়গায় তো একটা স্টেলমেট বা ক্লিয়ার উইনার হচ্ছে চীন। এটা হচ্ছে ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স। কেন?
চায়না সারা বিশ্বের থেকে এখানে ওরা এতকাল টেলিগ্রাফ করলো যে ওরা এখন ইউএসের পেয়ার কম্পিটিটর, এবং খোদ, এবং আমি বলছি কীভাবে বলছি, খোদ এখানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন উনি বেইজিংয়ে ল্যান্ড করলেন, উনি বললেন যে উই আর বোথ সুপার পাওয়ার্স, বাট উই হ্যাভ, ইউএস ইজ এ সুপার পাওয়ার, চায়না ইজ এ সুপার পাওয়ার, বাট উই হ্যাভ প্রবলি বেটার আর্মড ফোর্সেস আর বেটার আর্মি। ট্রাম্প সবার শুদ্ধ সুলভ এখানে একটা বললেন। মুদ্রা কথা হচ্ছে আপনার যে এত বছর যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক সিকিউরিটি, ন্যাশনাল স্ট্র্যাটেজিক সিকিউরিটি, ন্যাশনাল ডিফেন্স ডক্ট্রিন, সবগুলোতে চায়নাকে যে স্ট্র্যাটেজিক অ্যাডভার্সারি বলা হচ্ছিল, সেই চীনের সাথে হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে হচ্ছে নেগোশিয়েট করতে গেছে। এবং এটা কিন্তু মানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নয়, কেননা যখন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথেও সল্ট বা এখানে যেখানে ওই স্ট্র্যাটেজিক এখানে আর্মস লিমিটেশন ট্রিটিতে গেছিল, তখন কিন্তু এরকম করেছিল। যুক্তরাষ্ট্রের জন্য একটা ব্রিদিং স্পেস নানান কারণে, রাজনৈতিক কারণে, ভূ রাজনৈতিক কারণে, এবং ওরা যা যা চেয়েছে অন পেপার চীন এটাতে আপত্তি করে নাই, কিন্তু চীন তার মেসেজটাকে খুব ক্লিয়ারলি সিগন্যাল করেছে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার বলেছেন এখানে, কিন্তু ওরা প্রথমে বলেছে যে বৈশ্বিক নিরাপত্তা, বিশেষত হচ্ছে ইরানের এখানে হচ্ছে যে হরমুজ প্রণালী অবরোধটা এখানে খোলাটা, যেটার জন্য সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের মিত্ররা যারা আছে, এমনকি তাদের মধ্যপ্রাচ্যের যাদের ক্লোজ অ্যালাইস, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরেবিয়া, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের উপর কিন্তু প্রেশার করছে যে হরমুজ প্রণালীটা এখানে অবরোধটা খোলা হোক। এখন এখানে যুক্তরাষ্ট্র হয়েছে যে এখানে অনেকটা বুমেরাং এফেক্টের এখানে শিকার হয়েছে, কেননা ওরা কিন্তু ইরানকে প্রথমে শায়েস্তা করেছিল। আপনি দেখুন ভেনিজুয়েলা, তারপর ইরান হচ্ছে চীনের যে সরবরাহ যেখানে আছে বা সাপ্লাই চেইন আছে ওটাকে ডিসরাপ্ট করার জন্য। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, যদিও বা যুক্তরাষ্ট্র মাঝে অভিযোগ করেছিল যে চাইনিজ স্যাটেলাইট কিন্তু হচ্ছে এখানে ইরানিয়ানদেরকে হেল্প করছে অ্যাকুরেট পিন পয়েন্ট এখানে টার্গেটিং করার জন্য ইসরায়েলি এবং ইউএস মিলিটারি ইনস্টলেশনসের উপরে, কিন্তু তারপরও সে চীনের কাছে গেছে হচ্ছে, এবং চীনের কাছে উনি সহযোগিতা চেয়েছে যে বৈশ্বিক এখানে হচ্ছে স্থিতিশীলতার জন্য, অর্থনীতিকে বেগবান করার জন্য চীন যাতে এখানে তাদের গুড অফিস ব্যবহার করে, তাদের যে ইনফ্লুয়েন্সের প্রভাবটা আছে সেটা অ্যাপ্লাই করে ইরানের উপর যাতে হরমুজ প্রণালী অবরোধ উঠে দেয়। তো তাহলে কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু ডিকটেটিং যেখানে করছিল টার্মস থেকে, সেখান থেকে কিন্তু সরে আসছে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ট্রেড কমিটমেন্টস, যেটা আবারও আমি বলছি, আমি অর্থনীতি শিক্ষক, ভূ অর্থনীতিতে আমার হচ্ছে গবেষণা এরিয়া, কিন্তু আমি বলবো মাঝে মধ্যে কিন্তু ট্রেড অফটা চিন্তা করতে হয়। ট্রাম্পের স্ট্র্যাটেজিতে কিন্তু ইট ওয়াজ ইকোনমিক্স ফার্স্ট, পলিটিক্স লেটার, স্ট্র্যাটেজিক সিকিউরিটি লেটার, কিন্তু চীন কিন্তু এখানে লং গেম খেলেছে। এবং এখানে কিন্তু আমাদের এখানে জানা উচিত যে আপনি যখন কাল্ট অফ পার্সোনালিটি করছেন, আপনি যখন ডিটেলসগুলো আপনি যদি ফলো না করেন, এবং আপনার যদি এখানে ওয়ান ম্যান শো করে, যেটার জন্য আমরা চায়নাতে মানে চাইনিজ যে সিসিপিকে আমরা অ্যাকিউজ করি, অনেক কিন্তু একই রকম ট্রেড কিন্তু ট্রাম্পের মধ্যে হয়ে গেছে। সবাই কিন্তু বলেছিল ইরানের ব্যাপারে এই আপনার ভেনিজুয়েলার মতো কিন্তু এটা কেক ওয়াক হবে না, ইরান কিন্তু একটা টাইমের পর এখানে গ্রাউন্ড ইনভেশন লাগবে, তো এখানে সামরিক এখানে আক্রমণ করতে হবে, উই নিড বুটস অন দ্য গ্রাউন্ড। ডোনাল্ড ট্রাম্প এখন 81 দিন যুদ্ধ এখানে আছে, তো অচল অবস্থা আছে পাকিস্তান এবং কে দিয়ে ফ্র্যান্টিক্যালি এখানে হচ্ছে নেগোসিয়েশন করার জন্য চেষ্টা করছে। এবং আপনি দেখেন ইরানের যে নেক্সট জেনারেশন অফ লিডারশিপ, তারা কিন্তু আরও ইনসিস্টেন্ট হয়ে যাচ্ছে, ওরা চাইছে যুদ্ধটা আরও বেশি হোক, যাতে হচ্ছে ইউএস ইন্টারেস্টটাকে ব্যাডলি এফেক্টেড করা হোক। কারণ ইরান কিন্তু অলরেডি ওরা বাই সার্ভাইভিং দে ওয়ান দ্য ওয়ার, তাদের কাছে যুদ্ধ শেষ হওয়ার পর তো অর্থনীতি এখানে আবার এখানে গতিটা আবার নিতে হবে, রাজনৈতিক সংস্কার করতে হবে। তো এখন যুদ্ধের বেলায় ইরানের রেজিমের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটাতে এখানে ওরা আটকে গেছে। 2 নম্বর, তাইওয়ানের ব্যাপারে প্রথমবার খোলামেলা আলাপ হলো, এবং তাইওয়ানের ব্যাপারে কিন্তু এয়ারফোর্স 1-এ ওঠার সময় এবং ফক্স নিউজকে ইন্টারভিউ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলে দিয়েছে, আমি 9500 মাইল দূরে গিয়ে আমি তো তাইওয়ানকে বাঁচানোর জন্য আমি কিন্তু যুদ্ধ করব না। এটা কিন্তু এক ধরনের একটা স্ট্র্যাটেজিক অ্যাবান্ডনমেন্ট অফ তাইওয়ান। এবং বলেছে $13 বিলিয়ন যে ডিলটা, এবং তার আগে আরও $12 বিলিয়ন আছে, $25 বিলিয়ন এখানে যে ডিলটা, আর্মস ডিলটা আছে, সেটার উপরে এখন প্রেসিডেন্ট ট্রাম্প গড়িমসি করছে কেন চীনকে খুশি করার জন্য, স্টেপ ব্যাক। এবং এখন কিন্তু তারপরে কিন্তু জাপানের প্রধানমন্ত্রী তার পরের দিনেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছে, কেন প্যানিক ছড়িয়ে গেছে তাকে যে সানে যে এখানে আছে, যে কেন হচ্ছে যে তার কেন চাইনিজ
মিলিটারি এক্সপ্যানশনটা কিন্তু আপনার দক্ষিণ কোরিয়া বলেন, চীন বলেন, তাইওয়ান বলেন, মালয়েশিয়া বলেন, ব্রুনাই বলেন, আপনার ফিলিপিন্স বলেন, ইন্দোনেশিয়া বলেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা ফেয়ার কাজ করে। তো ওদের স্ট্র্যাটেজিক সিকিউরিটি কভারেজ কে দিবে? 3 নম্বর, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, কমার্শিয়াল ইন্টারেস্ট নিয়েও যেটা বলছেন, সয়াবিন তো আগে চীন কিনতো, যুক্তরাষ্ট্রকে তো প্রচুর এখানে আমদানি করতো। এখন ইলেকশনের সময় মিড ওয়েস্টার্ন স্টেটের ভোটগুলোকে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার যথার্থই বলেছেন যে সয়াবিন ওখানে কেনার জন্য ওরা আবার অ্যাগ্রি করেছে। এলএনজিও আছে এর মধ্যে, বিফও আছে এর মধ্যে। কিন্তু চীনের কিন্তু ডাইভার্সিফাইড এখানে সোর্স অফ ইম্পোর্ট আছে। ওরা কিন্তু অস্ট্রেলিয়ার দিকে চলে গেছে, চিলের দিকে চলে গেছে, আর্জেন্টিনার দিকে চলে গেছে, ব্রাজিলের দিকে চলে গেছে। সুতরাং চীনের কিন্তু রপ্তানি এখানে নির্ভরশীলতা যুক্তরাষ্ট্রের উপর কমিয়ে দিয়েছে। এই বোয়িংয়ে যে 200টা প্লেন ওরা কিনবে, প্রথমে কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, চীন বলেছে খতিয়ে দেখবে। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলো বা ফাঁপা কথা, এবং বোয়িংয়ের শেয়ার কিন্তু 8% কমে গেছে। এবং লাস্ট যেটা আমি বলবো সবচেয়ে বড় ডিপার্চার, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে আমার মনে হবে, এটা হয়তো সাময়িক একটা রিপ্রিভ, হয়তো সাময়িক সেটব্যাক হতে পারে, সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু তার সফট পাওয়ারের জন্য যেখানে ছিল, এই যে ইউএসএআইডি এখানে বন্ধ করে দিল, আপনি এখন বলতে পারেন যে ওখানে ইউএসএআইডি কিন্তু তর্ক সাপেক্ষে অনেক জায়গায় কিন্তু রেজিম চেঞ্জ ইত্যাদির সাথে ছিল। ট্রাম্পের কথা পুরোপুরি যে আমি উড়াতে পারি তা না, অন্যান্য দেশেও এখানে আছে, বা ওদের গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে প্রশ্ন হতে পারে। কিন্তু এই যে সফট পাওয়ারটা থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিল, হিউম্যান রাইটসে সরিয়ে, প্রথমবার একটা নেগোসিয়েশন হয়েছে 2 সরকার প্রধানের মধ্যে। আপনি এমনকি জর্জ বুশ জুনিয়র বা জর্জ ডব্লিউ বুশ জুনিয়র বা বারাক ওবামা যখন চীনের সাথে গেছে, টিবেতান দালাই লামার কথা বলেছে, ডিটেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের কথা বলেছে, চীনকে কিন্তু এক ধরনের মানসিক চাপে রাখতো। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেটা হয়েছে যে অথরিটেরিয়ান স্ট্রিক্টে যদি উনি ইমবাইব করেছে, তো উনি তো অথরিটেরিয়ান লাইট, কেন যতই হোক হি ইজ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। সিসিপির এখানে হচ্ছে যে 1949 থেকে ইটস অ্যান অথরিটেরিয়ান স্টেট। তো এখন ওদের সাথে কিন্তু ওখানে উনি পারে না। এবং হিউম্যান রাইটসের যে এখন ডিপ্লোমেসির উপরে এখন চীনের তো এখানে লোকরা একই হচ্ছে, ওখান থেকে তো অবভিয়াসলি স্টেট এখানে যে ন্যারেটিভ বিশ্বাস করে, বিশ্বের অনেকেই এখন এটা বিশ্বাস করছে যে এই স্টেট ন্যারেটিভটা, যে হিউম্যান রাইটসের যে ডিফেন্ডার, যেটা যুক্তরাষ্ট্রের একটা এম্পায়ার তো বটে, আর একটা সাম্রাজ্য যেটা হয় বা একটা হেজিমনি যেটা হয় সেটা গায়ের জোরই করে, কিন্তু যুক্তরাষ্ট্রের ডমিনেশনটা অনেক অর্থে কিন্তু সহনীয় বা প্যালেটেবল ছিল, বিকজ হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, এখানে রুল অফ ল, এগুলোর জন্য করা। এখান থেকে সরে আসার জন্য মানুষ এখন বলছে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে ফারাকটা কী, এবং এটা হচ্ছে ওনার অ্যালাইজদের মধ্যে একটা বিশাল বড় একটা আতঙ্ক সৃষ্টি করেছে, মধ্যপ্রাচ্যের মধ্যে, আপনার ইউরোপের মধ্যে। এবং ট্রাম্পের যে অ্যাব্রেসিভ ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি, এটা কিন্তু বিশাল বড় একটা খেসারত। এবং সবচেয়ে বড় আমি বলবো যে চাইনিজরা কিন্তু, যারা এখানে আপনি সবাই আপনাদের অভিজ্ঞতা আছে, স্যার হচ্ছে বেটার ডিপ্লোম্যাট, আপনি সারা বিশ্বে করেন, চীনের যারা হচ্ছে নেতৃস্থানীয় লোকরা, তারা খুব মাপা কথা বলে, এক একটা কথার মধ্যে অনেক রকম মানে আছে। এই যে থুসিডিস স্ট্র্যাপের কথাটা বললো যে গ্রাহাম অ্যালিসনের, যে একটা রাইজিং পাওয়ারকে দেখে একটা এস্টাবলিশড পাওয়ার যেটা আছে, দে ফিল থ্রেটেন্ড, ওদের মধ্যে কনফ্লিক্ট অনিবার্য। ওইটার কথা শি জিনপিং কেন উঠালেন, যে বলছে যে থুসিডিস স্ট্র্যাপটা আমরা অ্যাভয়েড করতে চাই, এবং একটা ব্যাকহ্যান্ডেড একটা কমপ্লিমেন্ট দিলেন যে প্রেসিডেন্ট জো বাইডেনের সময় কিন্তু যুক্তরাষ্ট্রের ডিক্লাইনিং পাওয়ার ছিল। দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ওনার ভ্যানিটিকে উনি অ্যাপিল করলো যে এখন আবার যুক্তরাষ্ট্র আবার রিকভার করেছে, কেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আপনি যখন এটা বলছেন, তার মানে আমেরিকা, তার মানে আপনি স্বীকার করছেন আমেরিকা পড়ে গেছে, এবং তার সাথে সাথে বলে দিল আমেরিকা কিন্তু এখন ডিক্লাইনিং পাওয়ার। সো চায়না কিন্তু তার ইন্টারেস্টগুলো কিন্তু সিগন্যাল করে দিল। এবং ওনার সাথে দেখেন মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, তারপর কিন্তু চাইনিজের ট্রাভেল ব্যান রেখে দিয়েছিল। তো মার্কো রুবিওকে যাতে ওরা টেম্পোরারি অ্যালাউ করা হয়, তার নামের বানানটা ডেলিবারেটলি ভুল করে ওই নামে নিয়ে আসা হয়েছে। চাইনিজরা কিন্তু লোককে মানে সারা বিশ্বকে দেখালো, দেখো আমরা কিন্তু আমাদের প্রিন্সিপাল থেকে সরে আসি নাই, যুক্তরাষ্ট্রকে এখানে হচ্ছে নেগোশিয়েট করছে। এবং এটার আমি বলবো অনেকাংশে দায়ী যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব ছিল, সফট পাওয়ার, এই ডিপ্লোমেসিটাকে সরে যাওয়া, ইউএসএইডটাকে বন্ধ করে দেওয়া, হিউম্যান রাইটসকে উপর এমফেসিস না দেওয়া, এনজিওদেরকে শত্রু ভাবা, এবং অথরিটেরিয়ান স্ট্রিক এবং ইনস্টিটিউশনাল ডিকেটা করা, যেখান থেকে আমাদেরও শেখা উচিত, এবং কর্পোরেট ইন্টারেস্টকে আগে বেশি প্রাধান্য দেওয়া। ওনার সাথে গেছে কারা? ওনার সাথে গেছে হচ্ছে আপনার ইলন মাস্ক, এনভিডিয়ার এখানে হচ্ছে যে সিইও, তো এরা সবাই গেছে এবং ওরা নেগোশিয়েট করতে গেছে। এবং যুক্তরাষ্ট্র আরেকটা কারণে ধরাতো,
কেন চায়না তো ওদের সেমিকন্ডাক্টরের জন্য যে রেয়ার আর্থ আছে এগুলো তো, এবং হচ্ছে ক্রিটিক্যাল যেখানে মিনারেলস আছে ওগুলোর উপর তো এক্সপোর্ট কন্ট্রোল দিয়ে দিয়েছে। সো এই যুদ্ধটা কিন্তু চিন্তা ভাবনা করে এই যে এখানে করা উচিত ছিল এটা করা হয় নাই। সো এখন এখান থেকে যুক্তরাষ্ট্র কতটুকু রিকভার করবে এটা হচ্ছে সময়ের বিষয়। স্যার হুমায়ুন কবির, আপনি কিছু বলবার থাকলে বলবেন। আমি আলোচনাটাকে একটু অন্যদিকেও নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি, এটা নিয়ে বাংলাদেশের ভেতরে সাধারণের মধ্যে অনেক রকমের অস্বস্তি আছে, কিন্তু কোনো পক্ষ থেকেই আসলে পরিষ্কারভাবে এটা বলবার চেষ্টা করছেন না। আমি বলবো যে ইউএস সাইড বা বাংলাদেশ সাইড থেকে যে প্রস অ্যান্ড কনস কী আছে, বাংলাদেশের স্বার্থ এখানে কিভাবে সংরক্ষিত হচ্ছে, বা যুক্তরাষ্ট্রের স্বার্থটা তো যেহেতু আলোচনার মধ্যে আছে আমরা অনেক বেশি বুঝতে পারছি। সো আপনার কাছ থেকে একটু শুনুন। ধন্যবাদ আপনাকে, আপনি এমবুশ করে ফেলেছেন। দুই তিনটা জায়গাতে আলোচনা না, অ্যাম্বুশ করলাম এই কারণে যে শুধু এটা বাংলাদেশের ভেতরে অস্বস্তি আছে বললে ভুল বলা হবে। এটা নিয়ে চীনের অস্বস্তি আছে, এটা নিয়ে ইউরোপিয়ানদের অস্বস্তি আছে, ভারতীয়দের আছে, অন্যান্য সব আপনার সবারই বাংলাদেশের সঙ্গে যারা সম্পর্কিত। ঠিকই বলেছেন। দুই তিনটা সমালোচনা এটা নিয়ে আমরা দেখছি। একটা হচ্ছে যে টাইমিং, যে এটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের 3 দিন আগে এটা এরকম একটা গুরুত্বপূর্ণ চুক্তি করবার প্রয়োজন ছিল কি ছিল না, এটার কোনো জবাব কিন্তু আসেনি। এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে যে এখানে আমরা এটা বাণিজ্য চুক্তি, ট্যারিফ রিডাকশন অ্যাক্ট যদি বলি, তো এই ট্যারিফ রিডাকশন এগ্রিমেন্ট আপনি করলেন, এটা তো ট্যারিফ খালি না, এটা তো খালি বাণিজ্য না, এর মধ্যে কৌশলগত জিনিসও ঢুকে গেছে। তো সেটার কি আমাদের জন্য, এবং যেটা এখন আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এই চুক্তির তৃতীয় পাক্ষিকতা একটা জিনিস তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে আমি নন মার্কেট ইকোনমি যদি হয়, বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাষ্ট্রের উপর যদি স্যাংশন দিয়েছে, সেখানে আমাকে সেটা ফলো করতে হবে। তার অর্থ হচ্ছে যে আমার প্রয়োজনের বাইরে বা আমার প্রয়োজনকে ইগনোর করে মার্কিন প্রয়োজনটাকে বেশি প্রায়োরিটাইজ করা, সেই জায়গাটা এখানে আমি বলবো যে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এরকম অভিযোগ কিন্তু আছে। আমি যেটাকে দেখি এখানে, আমি ডিফেন্ড করছি না, কিন্তু আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা হলো যে 24 বাস্তবতায় বাংলাদেশে একটা স্ট্র্যাটেজিক শিফট যদি আমি বলি, বা একটা ব্যালেন্স তো করা যাবে না, আমরা একটুখানি অ্যাডজাস্টমেন্ট করেছি, সেই জায়গাতে ভারত আমাদের জন্য একটা সুপার পাওয়ারের মতোই। তো কাজে সেই ক্ষেত্রে আমার ধারণা এখানে মার্কিনীদের কাছে আমরা এক ধরনের, যদি বলেন যে এক ধরনের সখ্যতা তৈরি করে একটা নোশনাল আশ্রয় প্রশ্রয়, একটা নোশনাল জায়গা তৈরি করার চেষ্টা করেছি। আমার ধারণা এই চুক্তিটার মধ্য দিয়ে তারই একটা কনসলিডেশন আমরা পেয়েছি। এবং ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল তখন তো এটা সত্যি কথাই যে ভারত কীভাবে এই ইন্টারিম গভর্নমেন্টকে ভালো পছন্দ করছে না, সে তো প্রকাশ্যই ছিল। এই সরকারটাও তো তখনকার অর্থনীতি, বাংলাদেশকে রাজনীতি এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য নির্বিঘ্নভাবে পশ্চিমা জগৎ সাপোর্ট করেছে, তো আমরা সকলেই জানি। এবং পশ্চিমা জগতের প্রধান গুরু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা রিফর্মকে সাপোর্ট করেছে, ডেমোক্রেটাইজেশনকে সাপোর্ট করেছে। তো সেই বিবেচনায় এটাকে যদি বলেন যে তারই ন্যাচারাল কনক্লুশন বা ডেস্টিনেশন হচ্ছে এই এগ্রিমেন্টটা, এবং সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতেই হোক, এটা মার্কিনিরা চেয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তারাও তাতে সায় দিয়েছে। এবং আপনি বলছিলেন যে এটা ট্যারিফ সংক্রান্তের মধ্যে স্ট্র্যাটেজিক অনেক বিষয় ঢুকে পড়েছে, কারণ বাংলাদেশ সাইডে এটার প্রধান পুরুষ ছিলেন তো ওই সময়কার নিরাপত্তা উপদেষ্টা। সো শুধু নিরাপত্তা উপদেষ্টা বলবেন না, সরকার প্রধানও তার দায়িত্ব আছে। আছেন এইরকম গুরুত্বপূর্ণ বিষয় আমার ধারণা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা এবং গাইডেন্স ছাড়া হওয়ার কথা না। তো কাজে এটা কিন্তু রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এখানে যেই জায়গাটায় আরও জটিলতা তৈরি হয়েছে, যারা এটা করেছেন তারা বলছেন যে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারাও এটাকে জানতেন এবং সমর্থন করেছেন। এখন তারা কেউ কেউ বলছেন যে না, আমরা করিনি। কিন্তু এটা নিয়ে, এই চুক্তিটা নিয়ে কিন্তু পার্লামেন্ট গত বেশ কয়েকদিন তো বসলো,
পার্লামেন্টে কিন্তু কোনো দল এটা আলোচনা হোক এই কথাটা তো বলেনি। তার অর্থ কী? তারা সকলেই আপনি ধরে নিতে পারেন ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনকার রাজনৈতিকভাবে প্রধান দুই এই সকলেই এটার সাথে সহমত, এটা ধরে নেওয়া যায় আমি বলছি। তো কাজেই এইখানে আপনার এবং ইভেন আমাদের যদি একেবারে ট্যারিফ বা ট্রেড রিলেটেড ইস্যু বলি, সেখানেও কিন্তু অনেক জিনিস আছে যেগুলো, যেমন আমরা বোয়িংয়ের অর্ডার দিতে হলো, 14টা বোয়িংয়ের অর্ডার আমাকে প্লেস করতে হচ্ছে 30শে এপ্রিলের মধ্যে। তার অর্থ হচ্ছে যে এটা এনার্জি নিয়ে আরেকটা এমওইউ করতে হলো। তো এগুলো কিন্তু ফলো আপ অফ দিস। কাজে সেখানে এটা অযৌক্তিক হবে না বলা যে মার্কিনিরা যে সুবিধা পাবে আমরা সুবিধার দিক থেকে একটু তাদের থেকে অনেক কম পাবো, এই জিনিসটা এই চুক্তিতে মোটামুটিভাবে দেখা যাচ্ছে। তো কাজে সেই জায়গায় এখন এটা নিয়ে আলোচনা আছে এবং আমার কাছে মনে হয় যে কৌশলগত বেনিফিটস বাংলাদেশের দিক থেকে কৌশলগতভাবে আপনি তো এখনও কি আমরা কৌশলগত বেনিফিট যদি বলেন, 3টা মেইন পাওয়ার তো এখানে কাজ করে, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন। আমরা কৌশলগতভাবে এখনও আমাদের অবস্থান বজায় রেখেছি। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ভারত সফর করেছেন, চীন সফর করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা চুক্তি করলাম। তো 3টা জায়গায় আমরা এখনও ব্যালেন্সের মধ্যে আছি। কিন্তু এখন এই ব্যালেন্সের দিক থেকে আমরা কোন দিকে কতটা কম বেশি করলাম সেটা নিশ্চয়ই তারা আমার ধারণা পর্যবেক্ষণ করছেন। তবে এই মুহূর্তে যদি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। জি, এটার উপরে আচ্ছা, আমার এখানে আপনি বলতে চান না অ্যাভয়েড করতে চান, তাহলে আমি অন্য প্রসঙ্গে যেতে পারি। আজ পর্যন্ত কোনোদিন কোনো কিছু অ্যাভয়েড করি নাই যে নতুন করে এই রেপুটেশনটা আমার দরকার নেই, কেন যেহেতু কোনো দলের সাথে আমার সংশ্লিষ্টতা নেই। আমি বাট স্যারকে দেখে আমি একটা জিনিস আমি মনে পড়ছিল এখানে, তো সিএসপিদের কথা। তো একজন প্রখ্যাত সিএসপি আছেন, নামটা উজ্জ্বল রাখলাম, মারা গেছেন, তো ওনার বইয়ের থেকে এখানে আছে। তো আপনার নিশ্চয়ই মনে আছে, আমি এখান থেকে আমি বলছি এখানে। তো যখন ইয়াহিয়া খান যখন মানে এক ধরনের আমাদের ফিল্ড মার্শাল কে উনি সরিয়ে, আইয়ুব খানকে সরিয়ে উনি যখন আসলেন, তখন কিন্তু ইনিশিয়ালি আওয়ামী লীগের সাথে আপনার খুব সখ্যতা ছিল। আপনার স্যার, আপনার তো মনে থাকবে এখানে, আপনি এখানে দেখেছেন। এবং তখন প্রথম থেকে ইয়াহিয়া খান এখানে হচ্ছে নানান ধরনের এখানে উনি এখানে পদক্ষেপ নিচ্ছিলেন, যেখানে আওয়ামী লীগ থেকে খুব সমর্থন পাচ্ছিল, দেন আওয়ামী লীগ মানে আমাদের যখন আমরা পাকিস্তানের অংশ ছিল। এর মধ্যে হঠাৎ করে একদিন এখানে দেখা গেল যে 303 জন সিএসপি অফিসার থেকে এখানে হচ্ছে 303 ওদেরকে হচ্ছে যে ওদেরকে হঠাৎ করে সাসপেনশনে রেখে দেওয়া হলো। এর মধ্যে ওই ভদ্রলোক, উনি বাঙালি সিএসপি, উনিও হচ্ছে যে ওখানে সাসপেনশন হলো। তা আমি বলছি কেন, তো যখন ওনার কাছে একজন আসছিলেন যে আমি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ মুজিবুর রহমান তখন ছিলেন, তখন উনি বঙ্গবন্ধু হিসেবে অলরেডি ওখানে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের লোক ওনাকে ওই টাইটেলটা দিয়েছে, ওনার সাথে আমি আপনাকে দেখা সাক্ষাৎ করে দেবো। তখন উনি খুব মুখ খিচিয়ে বলেছেন, যদি ওনার এখানে ওনার অটোবায়োগ্রাফি বিশ্বাস করা যায়, তোমার কি মনে হয় যে ইয়াহিয়া খান ওনার সাথে শেখ মুজিবের সাথে কথা না বলে এই কাজটা করেছে? তো আমি এখন আপনাকে এখন প্যারালেলটা টানছি। আমরা এখন ডক্টর ইউনূসের শেষে মানে নির্বাচন হওয়ার আগে 3 দিন আগে যে এই অ্যাগ্রিমেন্টটা হলো, আমি অ্যাগ্রি উইথ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার। আমি সব জায়গায় আমরা বলেছি যে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এর সাথে সাথে ডক্টর ইউনূসের সরকারের অনেকগুলো সমস্যা আছে, কিন্তু শুধু পুরোপুরি দোষ তো আমি তাদেরকে দিব না, কেন এটা তো ভাসুরের মুখে নাম নেওয়া যাবে। আপনার কি মনে হয় যে এত বড় একটা অ্যাগ্রিমেন্ট সাইন করতে যাবে এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো এটাতে মৌন সম্মতি ছিল না? দে অল ওয়ান্টেড টু পাস দ্য বাক, এটা আমার কাছে মনে হয়। আই এম রং, আই উইল অ্যাপোলোজাইজ, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং অনেকগুলো উপদেষ্টার বক্তব্য থেকে তো বলা হয়েছে যেখান থেকে বিএনপি ও জামাত থেকে ওইভাবে কিন্তু এটা রিফিউট করা হয় না। তো আমি এনসিপির কথা বলছি না, আবার ছোটো ছোটো দলগুলোর কথা বলছি না, কিন্তু আমি বলছি মেইন দল ছিল দুটো। এবং মার্চেন্ট অফ ভেনিসে একটা কথা আছে যে আপনার এখানে আপনার যে শেক্সপিয়ারের যে অমর এখানে একটা প্লে, যে পাউন্ড অফ ফ্লেশ, কাউকে কিছু দিলে ওটা দিতে হয়। এখন 71 সালে স্বাধীনতার সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে নিজের স্বার্থের জন্য হোক, আর যে আপনি যেভাবে চিন্তা করেন করেছিল, তো ওরা যুদ্ধ করেছিল, ওদের এখানে সোলজাররা এখানে যুদ্ধ করেছে, অনেকে নিহত হয়েছে, জীবন দিয়েছে, আত্মহত্যা দিয়েছে। এখন তো 71-এর পর আমরা যতই আমরা বলি
যে ভারতের এখানে আমরা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সের মধ্যে বা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে পড়ে যাব, আমরা কি স্লিপ ওয়াক করছিলাম? আমরা কি জানি না যখন পাকিস্তান থেকে ভাঙবো যে ভারতের এখানে তখন ইনফ্লুয়েন্সটা আমাদের উপর বাড়বে? ঠিক তেমনি আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের একটা ফরেন পলিসি একটা কম্পোনেন্ট হচ্ছে যে অবভিয়াসলি তখন ছিল ওয়েপেনাইজেশন অফ ডেমোক্রেসি। আপনার প্রোগ্রামে বলেছে, স্যারও ছিলেন এখানে। তো এটাও অনস্বীকার্য যে যুক্তরাষ্ট্র কিন্তু গণতন্ত্রকে রিস্টোর করার জন্য কন্টিনিউয়াস অ্যাক্রস রিজিম সাপোর্ট দিয়েছে। গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্ট যদি না দেওয়া হতো সেই আমলে র্যাবের উপরে যেভাবে গুম খুন শেখ হাসিনার রেজিমে হয়েছিল, সে এটা থেকে সরে আসা যাবে না। তো এটার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? বিএনপি এবং জামায়াতে ইসলামী। লেটাস বি ভেরি ক্যান্ডিড। সো এখন অ্যাজ এ রেজাল্ট এর জন্যই আপনি দেখেন যে আপনার এই পার্লামেন্টে কিন্তু আমি বহুবার দেখেছি যে আমাদের নির্বাচিত গণপ্রতিনিধিরা তাদের কিন্তু খুব বেশি একটা দুইটা এখানে মানে ডিজাল্টারি এখানে স্পিচে বলে কেউ কিন্তু পার্লামেন্টে এটা নিয়ে খুব বিশাল করে আলাপ করা হয় না। এবং যখন এটা নিয়ে কিছু পেপারে কভারেজ করা হলো তখন হচ্ছে একজন দুইজন অ্যাডভাইজারকে দিয়ে বলা হলো, মাইন্ড ইউ নট মিনিস্টার, অ্যাডভাইজার দিয়ে বলা হলো যে দরকার হলে দু চারটা যেখানে মানে এখানে কম্পোনেন্টস আমরা চেঞ্জ করতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, যিনি এখানে অবভিয়াসলি কমার্স অ্যাডভাইজারও ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও ছিলেন, এটা বলছে যে বেস্ট পসিবল এগ্রিমেন্ট। আচ্ছা তাই যদি হয় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এতদিন কেন দিল? হ্যাঁ আপনি বলতে পারেন ইউএসটিআর ওয়েবসাইটে, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ওয়েবসাইটে সব ছিল, কিন্তু তারপরে আপনার তো ওখান থেকে যিনি এখানে সাকসেসফুলি কনক্লুড করলেন উনি তো ফরেন মিনিস্টার। এবং এটার উপরে আপনি দেখুন চায়না তো 200টা প্লেন কেনার ওয়াদা করেছে বোয়িং, তো আমরা তো গরিব দেশ 14টার পর্যন্ত আমরা টিকতে পেরেছি, কিন্তু আমরা সভারেন গ্যারান্টি দিয়েছি। আমার কোনো সমস্যা নাই যে বৈদেশিক প্লেন যদি আমাদের এখানে কমে, বিমানের যদি ক্যাপাসিটি বাড়ে, আমাদের ফরেন এক্সচেঞ্জ বাঁচবে। কিন্তু আমাদের বিমানে তো এখানে অব্যবস্থা আছে, এখানে তো এই বিমানে অব্যবস্থা তো দূর করা হয়নি, দুর্নীতি দূর করা হয়নি। আর প্রযুক্তিগত ব্যাপারে আমাদের অবভিয়াসলি স্যার যেটা বললেন, যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, বাংলাদেশ ইজ আপনার আমি পেট্রিয়ট, আমি বলবো যে বাংলাদেশে অবশ্যই এখানে হচ্ছে যে সেলফ রেসপেক্ট থাকা উচিত, কিন্তু সুপার পাওয়ারের সাথে নেগোশিয়েট করার সময় কোনো ব্যালেন্স থাকে না। ইট ইজ, এবং আমরা সবচেয়ে বেশি আমরা রপ্তানি করি যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, যত মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস আছে তাদের সাথে ওদের যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট শি জিনপিংও তো ওয়েন্ট আউট অফ দ্য ওয়ে ট্রাম্পকে সম্মান দেওয়ার জন্য, যদিও বা উনি জানে যে ট্রাম্প প্যাচে পড়ে আসছেন আমাদের ভাষায় যদি বলা হয়, তবু তো চায়না তো ওনাকে মডিফাই করার জন্য যথেষ্ট রেসপেক্ট করেছে। সো অবভিয়াসলি এনগেজিং উইথ দ্য ইউএস অ্যাগ্রিমেন্ট অন রিডাকশন অন ট্যারিফ করবে, কিন্তু কিছু কিছু প্রভিশনের ব্যাপারে রোবাস্ট ডিসকাশন করা উচিত। এবং আমার আরেকটি আপনি যদি একটা আমি দেখেছি বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে যে এখন খুব সরব হচ্ছে না, আমি এটা সমর্থন করি যে সমালোচনা যে করা উচিত। সরব কি পক্ষে না বিপক্ষে? না বিপক্ষে, এটা এগ্রিমেন্টে। কিন্তু এটার মধ্যে আবার কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে। কেন দেখুন, আবার এর মধ্যে আমরা যেহেতু বোয়িংয়ের মধ্যে চলে গেছি, তাহলে ইউরোপিয়ানদের এয়ারবাস থেকে কিন্তু এখানে বঞ্চিত হয়ে গেছে। আবার কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক আছে যে ইউরোপিয়ান ফান্ডিংয়ের উপর অনেক ডিপেন্ডেন্ট। তো এখন কোনটা ভেস্টেড ডাইনামিক্স আছে বললে কিন্তু এই যে আপনি এই জন্য আমি কিন্তু চুপ করে হেজিটেট করছিলাম যে এখন হচ্ছে যে কে না কে বিব্রত হয়ে যাবে, কিন্তু কথা তো বললে সত্যি কথা বলতে হবে। তো কি আমার ফান্ডিং ডাইনামিক্স, আমরা তিনজনই কম বেশি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত, আমি এই জন্যই বলছি আমরা কোথায় পড়বো? না না না, আমাদের তো সবকিছু আমরা প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার করে দিতে হবে অ্যাজ এ রেজাল্ট। এবং আমার কথা হচ্ছে অবজেক্টিভ অ্যানালাইসিস হবে। একটা ট্রেড এগ্রিমেন্টে উইনারও হবে, লুজার হবে, কিন্তু কিছু 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 বেনিফিট থাকতে হবে, যেটা হচ্ছে মানে দুর্বল কান্ট্রি পায়, নাহলে এগ্রিমেন্ট করে তো লাভ নেই। আমি একটু এসব প্রফেসরের সাথে কথা যোগ করি, সেটা হচ্ছে যে এটা তো মনে হচ্ছে যে এগ্রিমেন্টটা আমাদের থাকবে, তো কাজে এখন এটার বেস্ট আমরা বেনিফিট কী করে নিতে পারি। এবং সেই জায়গাতে আমি মনে করি দুইটা জায়গা আমাদের খুব মনোযোগী হওয়া দরকার। একটা হচ্ছে যে আমাদের ইকোনমিক ট্রান্সফরমেশন যেটা দরকার, ইকোনমিক ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। এই ট্রান্সফরমেশনটা যদি আমরা ঠিক মতো করে ডোমেস্টিক একটা কনসেনসাসের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, এখানে আমরা তখন এই ট্রিটিরও এই এগ্রিমেন্টের বেনিফিট কিন্তু আমরা পেতে পারবো। আর সেকেন্ড যে জায়গাটা আসবে, ইনভেস্টমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ইজ এ কান্ট্রি দ্যাট ক্যান হ্যাভ হিউজ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। বিশেষ করে আমরা এই যে এনার্জি সিকিউরিটি, আমার বে অফ বেঙ্গল আমরা যেটাকে ব্লু ইকোনমি বলছি, ইতিমধ্যেই কিন্তু মার্কিনিরা এখানে, শেভরনের কথা তো আমরা জানি, আরও কোম্পানিরাও কিন্তু ইন্টারেস্টেড ছিল, কিন্তু আমাদের বিকজ অফ আওয়ার হ্যান্ডিক্যাপ, ডোমেস্টিক হ্যান্ডিক্যাপ, আমরা ওদেরকে কাজে লাগাতে পারিনি। তো কাজেই আমরা ট্রেড যেটা বললো আমরা তো $8 বিলিয়ন পাঠাই, তো
$8 বিলিয়ন কিন্তু আমি কম্পেনসেট করতে পারি আমার ইনভেস্টমেন্ট দিয়ে, তাইলে কিন্তু আমার এটা আমি যেই জায়গাটায় Balance, মনে করছি এক যে ধরনের। আমি লস করলাম সেটাকে কম্পেনসেট করতে পারি। তো কাজেই আমাকে এখন এই এগ্রিমেন্ট থাকবে, এটা ধরে নিতে হবে, ধরে নিয়ে এটাকে আমি এটা থেকে বেস্ট বেনিফিট কী করে পাবো সেই জায়গাতে মনোযোগী হওয়া দরকার বলে মনে করি। এবং এখানে কিছু ডাইনামিক এবং ক্রিয়েটিভ চিন্তা ভাবনা দরকার, যারা পলিসি মেকিং লেভেলে আছেন তাদের এটা নিয়ে চিন্তা করে। যেহেতু এই আলোচনার মধ্যে ঘুরে ফিরে ভারত প্রসঙ্গটা আসছে, আমরা একটু বাংলাদেশ ভারত সম্পর্কের দিকেও, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে এই সম্পর্কের মধ্যে সম্পর্কটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে বা নতুন কোনো মাত্রা যুক্ত হলো কিনা সেটা একটু বুঝতে চাই আপনাদের কাছ থেকে। কারণ অনেকগুলো ইস্যুজ আছে, এখন তিস্তা নিয়ে কথা হচ্ছে, আমাদের গ্যাঞ্জেস বাজেট ট্রিটি সেটা ডিসেম্বরের 12 তারিখে এক্সপায়ার করবে, সেটা আছে, বর্ডারের ইস্যু আছে, পদ্মা ব্যারাজ আছে। পদ্মা ব্যারেজ বাংলাদেশ অলরেডি একে অনুমোদিত হয়েছে। এখানে ধরেন একটা হচ্ছে যে পলিটিক্স, আরেকটা হচ্ছে পলিসি, দুইটা লেভেল আপনাকে হ্যান্ডেল করতে হবে। পলিটিক্সটা আপনি যেটা বললেন, হ্যাঁ তারা ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন করেছে, বাংলাদেশকে সারাক্ষণ ধরে বাংলাদেশকে দুর্নাম দিয়ে বা বাংলাদেশকে একটা ভিলেন বানিয়ে তারা করেছে, তা আমি সেটুকু মানতে রাজি আছি। কিন্তু এখন যেহেতু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে তো গভর্ন করতে হবে, এবং গভর্ন করতে গেলে কিন্তু গভর্ন বাই নেচার ইজ সেন্ট্রিস্ট, ওটা অটোমেটিক্যালি সেন্টারে এসে যাবে। এবং আপনি দেখেন একটা এই এখন আজকে কালকের ঘটনাই বলছি, গরু জবাই করা যাবে না এই সিদ্ধান্ত তারা দিয়েছে পাবলিক প্লেস। এখন কি হচ্ছে, ওদের ওখানে ইকোনমির উপর নেগেটিভ এফেক্ট আসছে, বেশিরভাগই হিন্দু গরু যারা রেস করছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে তারাই এখন চিৎকার করছে। তো কাজে আপনি এই এক্সট্রিম পলিটিক্সটা যদি এক্সট্রিম হয় তাহলে তার কিন্তু আনইনটেন্ডেড কনসিকুয়েন্স তৈরি হয়, এবং সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তা আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলি, তারপর সেন্ট্রালে যাব। ওয়েস্ট বেঙ্গলে উনি যদি এখানে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চালু রাখতে চান, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে যদি কর্মসংস্থান তৈরি করতে চান, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে। এটা হলো আমি মনে করি আমাদের এবং তাদের দুই দিকের প্রয়োজনে এটা করতে হবে। এবার কেন্দ্রীয় সরকারে যদি আমরা আসি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই চুক্তিটা ভারতের জন্য একটা হয়তো কিছু কিছু জায়গায় চিন্তার কারণ হবে, এবং সেটা স্বার্থগত কারণেই আমরা তুলা আমদানি করছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, আগে ভারত সেটা করতো, তাহলে তার বাজার লস হচ্ছে, সেটাতে তার মন খারাপ করার কারণ আছে। কিন্তু সেটা হলেও আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির সেই ডাইনামিজম আছে। বাংলাদেশের অর্থনীতি চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু আমাদের এখানে আমরা অ্যাকোমোডেট করতে পারি। যে জায়গাটার দরকার হবে আমার কুশলী কূটনীতিটা লাগবে। এখানে যদি আমি বেশি মাত্রায় পলিটিক্সের মধ্যে ঝুঁকে যাই তাহলে এটা জটিলতা তৈরি হবে। পলিসি লেভেলের থেকে আমাকে এখানে এখানে এরা তো আমরা তিনজন, এই তিন শক্তি আমার এখানে বাস্তবতা, এই বাস্তবতাকে আমার ম্যানেজ করতে হবে। চীন ছাড়া আমি টাকা কোথায় পাবো? এখন আমার ইনভেস্টমেন্ট কোত্থেকে আসবে এই মুহূর্তে? ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট চীন থেকে ছাড়া জায়গা বেশি নাই আপনার। ভারত আমার নিরাপত্তার জন্য আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা নিয়ে আমাকে বেশি ফিডল করবার সুযোগ নাই। আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করতে পারি, আমার একটা স্ট্র্যাটেজিক ডাইমেনশন থাকলো। ইনভেস্টমেন্ট যদি তারা করতে পারে, এবং তার জন্য আমার রিফর্ম লাগবে, ডিএফসি যেটা দিয়ে তারা ইনভেস্ট করতে চায়, কিন্তু আমার এখানে দিতে পারছে না, কারণ আমার লেবার রাইটস প্রবলেম, এটা ওটা প্রবলেম আছে, আমার অনেক কমপ্লায়েন্স ইস্যু। রাইট। তো কাজেই আমরা আমাদের সক্ষমতা কতটা বাড়াতে পারবো তার উপর নির্ভর করবে আমি কত সক্ষমতা নিয়ে এই তিন শক্তিকে আমার ইতিবাচকভাবে আমার কাছে সহায়ক হিসেবে আমি পাবো। এটার উপর আমি প্রথমে এই ভারতের প্রসঙ্গ আসার আগে আমি একটু জুড়ে দিই। আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যারের সাথে একমত। আমরা এখন 3 বছরের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন ডেফারমেন্ট চেয়েছি, কিন্তু তবুও আমাদের যদি ইউরোপিয়ান ইউনিয়ন, যে আমাদের চাঙ্ক ওয়াইজ যদি আমাদের মনে করি সবচেয়ে বড় মার্কেট, যুক্তরাষ্ট্র সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি, ওদের যে জিএসপি প্লাসটার জন্যও আমাদের দরকার আছে। ওরা কিন্তু শ্রমিক অধিকার, শ্রমিকদের কাজ করার পরিবেশ, এবং হচ্ছে রাইট ফর অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়নসগুলো ফর্ম করা, এবং 4 নম্বর হচ্ছে ইনভায়রনমেন্টাল, এখানে হচ্ছে যে রাইটস, ইনভায়রনমেন্টাল প্রোটেকশন, এগুলোর উপর জোর দিত। যুক্তরাষ্ট্র কিন্তু একইভাবে জোর দিচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আমরা আজীবন তো এলডিসির এখানে এই এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে পারবো না, এবং আমাদেরও কিন্তু এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়েছে। আমি সরি টু সে আমাদের ব্যবসায়ীরা,
কেন দে আর সো বিং ইউজ টু, হ্যাঁ ওনারা অন্টারপ্রেনারিয়াল ইত্যাদি ইত্যাদি, এবং আপনি বলতে পারেন চায়নাতেও এখানে স্টেট ক্যাপিটালিজম আছে, ট্রাম্প এখন নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা নিউ মার্কেন্টালিজম করছে, যেখানে রাষ্ট্র এখানে সমর্থন দিচ্ছে। আমাদের সরকার না, আমাদের অর্থনীতি কিন্তু বিগত 6 বছর ধরে দেউলিয়াপন অবস্থায় প্রায় মানে দাঁড় গড়ায়। এখন কিন্তু আমাদের যে কষ্টদায়ক যে সংস্কারগুলো করতে হবে, কাঠামোগত এখানে পরিবর্তন করতে হবে। ক্ষমতায় গেলাম আর আমি আমার ইয়ার দোস্তদেরকে নিয়ে এখানে আবার সে এখানে চুরি ডাকাতি শুরু করলাম অ্যাক্রস রিজিমস, আমি এটা বলছি না, বা এখানে সরকার বিরোধী দল একসাথে মিলে আমরা ভাগ বটারা করে খাই, সাধারণ মানুষের মধ্যে এটা হবে না, এটা তো হবে না তো। এবং আপনাকে ট্যারিফ র্যাশনালাইজেশন এখন সরকার করছে, এটা আমি বলবো যে এটা হচ্ছে মাচ ওয়েলকাম মুভ। আপনাকে আপনার দুর্নীতি কমাতে হবে, আপনাকে গ্লোবালি কম্পিটিটিভ হতে হবে। কতদিন আপনি সস্তা শ্রমিকের উপর বেঁচে থাকবেন? আপনাকে গার্মেন্টস এক সোনার হাঁস দেওয়া কতদিন হবে? আমাদেরকে এখন যে বার্মাতে যদি গৃহযুদ্ধ না হতো বা মিয়ানমারের গৃহযুদ্ধ না হতো, তারা আমাদেরকে অনেক আগে ছাপিয়ে চলে যেত। আমাদের শ্রমিকদের উৎপাদনশীলতা বা লেবার প্রোডাক্টিভিটি দুনিয়ার পৃথিবীর মধ্যে সর্বনিম্ন মধ্যে একটা। এটা কিন্তু এখানে এটা গর্বের বিষয় না। আমাদের এখানে প্রচুর ডিমান্ড সাপ্লাই, সরবরাহ এবং চাহিদা ঘাটতি আছে। কি নিয়ে? আমাদের দক্ষ শ্রমিক নিয়ে। আমাদের ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর লাখ লাখ এখানে যে ছাত্ররা উত্তীর্ণ হচ্ছে, গ্র্যাজুয়েটস হচ্ছে, কিন্তু তাদেরকে যে আমাদের এমপ্লয়াররা এখানে এমপ্লয় করতে পারছে না। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র মাঝারি যে ব্যবসায়ীগুলো প্রায় বসে গেছে। আপনার এখানে আপনি জ্বালানি সরবরাহ নেই, আপনি আমলাতন্ত্রকে দেখুন, আরেকটা জিনিস যেখানে কোনো সরকার হাত দিতে চায় না, আমলাতন্ত্রকে আপনি সংস্কার করতে চান না। আমলাতন্ত্র এখানে যেখানে আমরা মুখে বলি স্মার্ট বিউরোক্রেসি, নিশ্চয়ই অনেক বিউরোক্রেসি ডেডিকেটেড আছে, কিন্তু আপনি পাবলিক সেক্টরে কতটুকু টাকা আপনি সরকার দিবে, এটাও তো একটা বিষয়। এবং আমাদের আরেকটা জানতে হবে, গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। আমাদের সরকারি যেখানে সংস্থাগুলো ব্যবসাতে এখানে আছে, এগুলোকে ডিন্যাশনালাইজেশন, প্রাইভেটাইজেশন করতে হবে। তাহলে আমরা এই অ্যাগ্রিমেন্ট থেকে আমরা সুবিধা পাবো। এবং অবশ্যই চীনের কাছে, চীন এখন আপনার কেউ পছন্দ করুক, চীন একটা বাস্তবতা। কিন্তু এবং চীন এই মিটিংয়ের পর দে আর গোয়িং টু মিল্ক ইট টু দ্য ফুল। এখন কিন্তু এটাও ঠিক, যেখানে যুক্তরাষ্ট্র এড দিত, চায়না দেয় লোন। ওদের মডেল কিন্তু আলাদা, এটা ট্রেডের উপর নির্ভরশীল। এটা এবং চাইনিজ মডেল কিন্তু আরও বেশি ট্রানজ্যাকশনাল। এই প্রথম আমরা ডোনাল্ড ট্রাম্পের মডেলটা দেখলাম, যেখানে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি, এবং আমার অস্বস্তি লাগছে, কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে তো আমরা এরকম আচরণ আগে পাই নাই তো। কিন্তু এখন করোসিভ ক্যাপিটালিজম উনারা ওখানে চায়না থেকে হি ইজ কপিং দেম। সো এখন দ্য প্রবলেম যে চাইনিজ এখানে অবকাঠামোতে বিনিয়োগে, চাইনিজরাও কিন্তু এখন, চীনা সরকারও কিন্তু এখানে বিআরআই 2.0-তে ওরা কিন্তু জানে যে অনেক উন্নয়নশীল দেশে দুর্নীতি হয়। সো এখন ওই দুর্নীতির ব্যাপারে ওরা কিন্তু এখন এখানে হয়ে গেছে। এবং আমি আবার বলছি, পদ্মা ব্যারাজ আমি বলছি যে নিজের টাকায় হবে। আমার কিন্তু একটা জিনিসই আমি এখানে বলি, এইসব বড় প্রজেক্টে বিএনপি আগে বলেছিল মেগা প্রজেক্ট করবে না। মেগা প্রজেক্ট আমরা দেখেছি শেখ হাসিনার আমলে কিন্তু দুর্নীতি পরায়ণের এখানে বা দুর্নীতির সম্ভাবনা অনেক বেশি ছিল, তাই হয়েছে। এবং যখনই বলে সেলফ ফাইন্যান্স, এটা ইউফেমিজম ফর চাইনিজ ফাইন্যান্স লোনস, এইটার ব্যাপারে একটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এবং যেহেতু আমরা লোয়ার রাইপেরিয়ান, আমাদের 54 বা 55 যে নদী যে আপনি এখানে যেগুলো এখানে ভারত থেকে আসে আমাদের এখানে, এবং আমাদের ওখানে ভারতে কিন্তু রিভার লিঙ্কেজ হচ্ছে। এবং তার আগে আপনার আরেকটা প্রোগ্রামে পড়লাম, চীন তিব্বতে ইয়ারলাং সাংপো ড্যাম বানাচ্ছে, দুনিয়ার সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার ড্যাম। এটা আমাদের ডিরেক্টলি আমাদের এখানে যমুনা নদীতে এফেক্ট করবে, তো আমার পানি প্রবাহতে এফেক্টেড হবে। তো আগে তো শুধু আমাদেরকে ভারত পানি দিত না, এখন এর সাথে নতুন যোগ হচ্ছে চীন। তো আমরা কিন্তু সব দিক দিয়ে সমস্যায় পড়ে গেছি। এবং আপনাকে যে আপনার এই এনার্জি আপনার যদি ডাইভার্সিফিকেশন করতে চায়, আপনার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ লাগবে, আপনার অফশোর হাইড্রোকার্বন এক্সপ্লোরেশনে। আপনার নেপাল এবং ভুটান থেকে আপনি যদি হাইড্রো ইলেকট্রিসিটি বিনিয়োগ আনতে বা আপনি আমদানি করতে চান, ভারতের সহযোগিতা করতে হবে। এবং আরেকটা জিনিস বহুবার বলি, ঢাকা কলকাতার সম্পর্ক দিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আমরা যাতে ভুলে না যাই। কেননা অফেন এটা কি করা হচ্ছে, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। আমরা কলকাতার প্রতি এত কেন মনোযোগ দিই? হ্যাঁ নিশ্চয়ই ওরা যেটা করছে এটা তো করতেই বলে,
পলিসি ইস্যুজে না, এবং পলিসি কেন করা হয়, কেন এখানে ভারতে যেমন অ্যান্টি বাংলাদেশ কার্ড খেলা, আমরাও অ্যান্টি ইন্ডিয়া কার্ড খেলি, কিন্তু এবং এটা কি করে, এটা একটা সাবস্টিটিউট ফর কনস্ট্রাকটিভ পলিসিস। কেন পলিসির ব্যাপারে আমরা এনগেজ করতে চাই না। তো আমি বলবো যে সরকার এবং বিরোধী দল দুজনই পার্লামেন্টে কনস্ট্রাকটিভ পলিসিস আনুক রিগার্ডিং হচ্ছে চীন, রিগার্ডিং ভারত এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের ব্যাপারে। কেননা আমরা এখন আপনি বলেন ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, বা বাংলাদেশ ফার্স্ট বা ব্যালেন্স, আখেরে বাংলাদেশের মতো একটা দেশ, এই যে সুপার পাওয়ার্স, এখন তো দুইটা সুপার পাওয়ার বলতে আর সমস্যা নেই, বাইপোলার অর্ডার, এবং রিজিনাল পাওয়ার ইন্ডিয়া, কাউকে উপেক্ষা করার তো কোনো উপায় নেই। এদের সাথে কতটুকু ব্যালেন্স হবে, এটা হচ্ছে একটা, ইটস নট আ সায়েন্স, ইটস অ্যান আর্ট। সো এটার জন্য আমাদের পলিসি কোঅর্ডিনেশনটা লাগবে, আমাদের ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা লাগবে। আমাদের নিজস্ব সক্ষমতা এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এখন আমরা সেই জায়গাটাতেই আমাদের মনোযোগী হওয়া দরকার। এবং আমি এবার যদি আর একটু পলিটিক্সে কথা বলি, এই 24 বাস্তবতায় কিন্তু আপনার মনে রাখতে হবে যে ওই ছাত্র রাস্তায় নেমেছিল তাদের জীবন জীবিকার জন্যে। আমি যদি জীবন জীবিকা না তৈরি করতে পারি, এবং সেটা করতে গেলে আপনার রিফর্ম ছাড়া, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা ছাড়া আপনি এটা করতে পারবেন না। আর যদি তা না হয় তাহলে এটার জন্য পলিটিক্যাল ফল আউট হওয়ার একটা আশঙ্কা থাকবে। আর এছাড়া ধরেন এই যে বাইরের শক্তির সাথে এটা আমরা দেখতে পাচ্ছি, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, চীনা রাষ্ট্রদূত কীভাবে কথা বলেন, এটা তো আমরা অলরেডি এটা দেখে ফেলেছি। ভারত তো আছে, তো কাজে এদের আগ্রহের জায়গা এখানে আছে। আমরাও তাদেরকে প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তো কাজে সেটাকে আমি কতটা ইতিবাচকভাবে রাখতে পারবো সেটা নির্ভর করবে মূলত আমার সক্ষমতার উপরে। কাজে এখানে আমি এই কতটা আমরা অভ্যন্তরীণভাবে সক্ষম সেটাই নির্ধারণ করব। প্রফেসর বলছে ইএসজি, এনভায়রনমেন্ট, সোশ্যাল সেক্টর অ্যান্ড গভর্নেন্স, আপনাকে মনে রাখতে হবে এটা শুধু ইউরোপিয়ান ইউনিয়ন বলে না, দ্যাটস দ্য রিয়েল থিং। আমরা এটাকে যদি আত্মস্থ করতে পারি, আই থিঙ্ক দেন উই হ্যাভ এ ব্রাইট ফিউচার। অন্তত এটুকু আমি কিছু যোগ করবেন, শেষ করবো আমি। একদম আমি একেবারে শেষেই কনক্লুশন বলবো যে আমাদের এখন বুঝতে হবে যে রেটোরিক্সের দিন শেষ। কেননা হচ্ছে যে স্লোগানের কথা শেষ কেন বলি, সোশ্যাল মিডিয়াতে এখন এত বেশি ইনফরমেশন আর ডিসইনফরমেশন বেড়ে গেছে, এবং মানুষের আশা এবং প্রত্যাশা অগস্ট 2024 সালের পর, বিশেষত জেনজি যারা তরুণীরা যারা আছে, তারা এখন এত বেশি ওদের হচ্ছে যে এখানে ওরা হচ্ছে ওয়েল ইনফর্মড। এখন কিন্তু আপনি কিন্তু শুধু মুখের বুলি দিয়ে, সরকার হোক বিরোধী দল হোক, আপনি যদি ডেলিভার না করতে পারেন, আমাদের যে ভবিষ্যৎ তরুণরা প্রাতিষ্ঠানিক রাজনীতি থেকে কিন্তু মুখ ঘুরিয়ে নিতে পারবে। সো এইরকম যাতে একটা পরিণতি না হয় তার জন্য নীতি নির্ধারকদের সতর্ক থাকা উচিত। আপনি কিছু যোগ করবেন আর? না, আমি সেটাই বলবো যে আমরা কিন্তু একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমরা অর্থনৈতিকভাবে একটা টার্নিং পয়েন্টে আছি, যেটা আমরা জানলাম। আমরা পলিটিক্যালেও কিন্তু একটা টার্নিং পয়েন্টে আছি, আর আমি গভর্নেন্সটাকেও এর সাথে যোগ করে দিতে চাই। কাজে এই টার্নিং পয়েন্টটা কতটা সফলভাবে আমরা ম্যানেজ করতে পারি তার উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা আনবার। দর্শক, আমরা কথা শুরু করেছিলাম আসলে দুই মহাশক্তিধরের সাক্ষাৎ নিয়ে, এবং এটা মোটামুটিভাবে এখন স্বীকৃত যে কেউ কারো চেয়ে কম যাচ্ছেন না। কোনো বিবেচনা হয়তো কেউ কোনো দিক থেকে একটু বেশি এগিয়ে, কিন্তু দুজনকে সমীহ করতে হচ্ছে, এবং বিরোধ তাদের মধ্যে যতই থাকুক না কেন অন্যের শক্তিমত্তা সম্পর্কে উভয় পক্ষেই মোটামুটিভাবে ওয়াকিবহাল, এবং সেটা সমঝে চলার চেষ্টা করছেন। এটা একদিক থেকে গোটা পৃথিবীর জন্য ইতিবাচক দিকও বটে। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আলোচনা করেছি, বাংলাদেশের ভেতরে যেটা নিয়ে আলোচনা, যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি, আমার অতিথিরা বলছেন যে হ্যাঁ, একথা ঠিক যে দৃশ্যত এই চুক্তির মধ্যে অনেক বেশি অ্যাডভান্টেজেস পজিশনে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু বাংলাদেশের জন্য সুযোগ রয়েছে এই গ্যাপটাকে কমিয়ে আনবার, এবং সেই কাজটা আসলে বাংলাদেশের দিক থেকে করতে হবে। এবং ভারত প্রসঙ্গে আলোচনায়, বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গে আলোচনায় ওনারা বলেছেন যে
পলিটিক্সটা যেন এখানে অনেক বেশি প্রধান না ওঠে নীতির চাইতে, এবং সেটা দুদিকের জন্যই প্রযোজ্য। এবং ওই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গে আলোচনা করতে গিয়েও এই আলোচনাটা এসেছে সক্ষমতা, নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। এবং কোনো অবস্থাতেই বাংলাদেশের দিক থেকে সুযোগ নেই এই তিন শক্তিধর, একটা আঞ্চলিক এবং বাকি দুটো বৈশ্বিক, যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতকে অস্বীকার করবার, ইগনোর করবার। এবং তাদেরও আগ্রহ বাংলাদেশের দিকে আছে, এবং এই আগ্রহের কে সবসময় নেতিবাচক দিকে দেখবার সুযোগ নেই, সেটার একটা ইতিবাচক দিকও আছে। কাজে এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটার উপরে নির্ভর করবে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যাব সেটা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।